ধানের শীষ নিয়ে টানা হেচড়া কেন? মির্জা ফখরুলের প্রশ্ন। 15 অক্টোবর জুলাই সনদ ঘোষণার সিদ্ধান্ত ইতিবাচক। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? গণভোটে জনগণ পিআর সমর্থন না করলে মেনে নেবে জামায়াত। 5 দাবিতে জামায়াত খেলাফতের বিক্ষোভ। ইসরায়েলে আটক শহীদুল আলমকে আজ নেওয়া হতে পারে আঙ্কারায়। তুরস্কের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা। স্বাদ আটকে গেছে সাধ্যের বেড়াজালে। রাজধানীর বাজারে 80 টাকার নিচে মিলছে না সবজি। মাছ বাজারেও অস্বস্তি। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবং শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা করিনা মাচাদো। গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে টানাটানি করা হচ্ছে কেন? এনসিপি নেতার মন্তব্যের জেরে এমন প্রশ্ন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, বিএনপি কারো প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 15 অক্টোবর জুলাই সনদ সই হওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। আরও তথ্যপত্র জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। 7.5 মাসের দীর্ঘ বৈঠক, তারপরেও জুলাই সনদের সিদ্ধান্ত চূড়ান্ত না করে শেষ করতে হলো ঐকমত্য কমিশনের আলোচনা। তবে কমিশনের সিদ্ধান্ত জুলাই সনদ সই হবে 15 অক্টোবর। বিএনপি এটিকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। শুক্রবার সকালে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারত ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের সুযোগ পাবে। আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 90-এর গণঅভ্যুত্থানে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যারা নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই পিআর চায়। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে। একই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ নিয়ে টানাটানি কেন এমন প্রশ্ন তোলেন। বলেন, কোন দলের প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়।
কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেবল নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গণভোটে যদি জনগণ পিয়ার সমর্থন না করে তা মেনে নেবে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কথা নিশ্চিত করেন। এদিকে আগামী নির্বাচনের আগেই রাষ্ট্রপতির আদেশ আর গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ইতিমধ্যে শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা এবং নির্ধারিত হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের সময়সীমাও। তবে এখনও সুরাহা হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনের বিষয়টি। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। একই দাবিতে উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। সম্মানিত প্রধান অতিথি, বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি পিয়ারকে সমর্থন না করে তবে জামায়াত তা মেনে নেবে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পিয়ার পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এ সময় অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, অথচ একটি দলের দিকে হেলে যাচ্ছে প্রশাসন ও সরকারের অনেক উপদেষ্টা। তার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির মামুনুল হক বলেন, নির্বাচনের আগেই রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই দেওয়ার দাবি জানান। 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এ সময় নির্বাচনের আগেই 5 দফা দাবি বাস্তবায়ন না হলে নির্বাচন বয়কট ও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি খেলাফত মজলিসের। আসিফ ইকবাল খান, এখন ঢাকা। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজকের মধ্যেই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হবে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে। পরে সেখান থেকে তাকে দেশে ফেরানো হবে। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওই সব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে। এর আগে গত 8 অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরায়েল। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন অধিকার কর্মী জাহাজটিতে অবস্থান করছিলেন। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও রাজধানীর কাঁচা বাজারে সাধারণ ক্রেতাদের হাতের একেবারে নাগালেই চলে গেছে সব ধরনের শাকসবজির দাম। মাছ মাংসের দামে যোগ হয়েছে নতুন নতুন সংখ্যা। আর ক্রেতাদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা স্বস্তি আসলেও আবারও চড়া দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষদের। তবে নামমাত্র অভিযানে দায়িত্ব শেষ করছে কর্তৃপক্ষ। কারওয়ান বাজারে থরে থরে সাজানো রঙিন সবজি ক্রেতাদের নজর কাড়লেও স্বাদ আটকে গেছে সাধ্যের বেড়াজালে। সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমলেও ফেরেনি স্বস্তি। 80 টাকার বিনিময়েও মিলছে না 1 কেজি সবজি। বাজার করছি, কিন্তু বাজারের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ওনারাও অসন্তুষ্ট আর আমরা তো আছেই। যারা উচ্চবিত্ত তাদের কোনো সমস্যা নেই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য একটু হাহাকার অবস্থা। বাজার ঘুরে দেখা গেছে আলু, ঢেঁড়স 20 ও 40 টাকায় পাওয়া গেলেও বেগুনের কেজি 130 থেকে 150 টাকা। টমেটো বেগুনের মতোই 130 থেকে 140 টাকা। পটল 80 থেকে 120 টাকা। শসা 100 টাকা। গাজরের কেজি 120 টাকা। তবে আমদানি করা গাজরের দাম আরও বেশি। প্রতিদিন ঊর্ধ্বমুখী,
কারণ বৃষ্টির দোহাই দিয়ে দাম বাড়তি আছে, সবজির দাম একেবারে মানে কেনার বাইরে। এই দামে এই কমে, এইবারে এই কমে, মানে একটা খেলা হয়ে গেছে যে দাম ওঠানামা করার। আগে তো সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের 200টা সিন্ডিকেট করছে, এখন কারা সিন্ডিকেট করতেছে। এদিকে শীতের সবজি শিম বাজারে আসলেও দাম বেশি, কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে, বরবটিও 90 টাকা কেজি। তবে পেঁয়াজ, রসুন, মশলা ও মুদি দোকানের প্রায় সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সিংহাসন থেকে নামলেও মরিচ এখনো আছে দাম্ভিকতা নিয়ে। গত সপ্তাহের দাম 400 টাকা থেকে নেমে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধাপে ধাপে বাড়ছে মাছের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ যারা দিনমজুর আছে, তাদের জন্য আসলে না বিশ্বাস হয়ে যাচ্ছে। কাজলি মাছ একটা মাছ, ওই মাছটা 600 টাকা কিনলাম, এই মাছ কিনলাম আজকে কিনলাম 800 টাকা কেজি। মাছের দাম 300 না 400, 500 বা 200-300 টাকা অধিক কেজিতে পড়তেছে। বিক্রেতারা বলছেন স্বাভাবিক আছে দাম, তবে বৃষ্টির কারণে কিছুটা বেড়েছে। যেরকম এই সপ্তাহে বিক্রি হইতেছে বেগুন 100 টাকা, তারপর একটা 140 টাকা, করলা উস্তা 80 টাকা 90 টাকা। স্বাদ ও সাধ্যের যুদ্ধে বারবার সাধারণ মানুষ হেরে গেলেও ভ্রুক্ষেপহীন কর্তৃপক্ষ। নামমাত্র অভিযান ও তদারকি দিয়ে দায়িত্ব শেষ করলেও কয়েক দশকেও নিরাপদ করা যায়নি নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি সড়ক। এতে চাঁদাবাজি, সিন্ডিকেট ও ব্যবসায়ীদের নির্মমতায় পুষ্টি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ক্রেতাদের পরিবার। রাজু আহমেদ, এখন, ঢাকা। অতীত থেকে বর্তমান, মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের দুঃখ দেখার মতো হয় নেই কেউই। রাজধানীর বাইরে সারা দেশে যখন এই সমস্ত শাকসবজির দাম বাড়ে, তখন কখনো কখনো উপোসও থাকতে হয় এদের। এবার রাজধানীর চিত্রর বাইরেও রাজধানীর বাইরে অর্থাৎ সারা দেশে বেশিরভাগ সবজির বাজারের দিকে তাকাতে চাই, সেখানেও বিক্রি হচ্ছে সবজি বাড়তি দামে। আর শীতকালীন যে সমস্ত শাকসবজি তা প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে 100 টাকার ওপরে। এছাড়া এখনও সহনীয় পর্যায়ে পৌঁছায়নি মরিচের দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের চাষের মাছের দামও। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছে প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে দেশের বিভিন্ন বাজারে বাড়তে থাকে ক্রেতা সমাগম, সেই সঙ্গে বেড়েছে সবজির সরবরাহ, তবে তার প্রভাব নেই দামে। সৈয়দপুরের সবজির বাজারে ক্রেতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজির সরবরাহ। তারপরেও বেগুন, ঢেঁড়স, পটল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর শীতের সবজি টমেটো ও শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যাতে হিমশিম অবস্থা ক্রেতাদের। এর আগে যেমন দাম ছিল সেই তুলনাতে এখন বেশি মনে হচ্ছে। পটল দাম বাড়ে গেছে, ভেন্ডির দাম বাড়ে গেছে, বেগুনের দাম বাড়ছে, তাই না? তবে আমরা আশাবাদী সামনে শীতকালে হয়তো দাম কমবে আর কি। তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় 5 টাকা থেকে 10 টাকা বেশি থাকে। একই চিত্র সিলেটের বাজারেও। পাইকারি বাজারে 160 টাকায় কাঁচামরিচ বিক্রি হলেও হাত ঘুরে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 400 টাকায়। আর শিম কিনতে গুনতে হচ্ছে 180 টাকা। এছাড়া বেগুন, ঝিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে। সরবরাহ কমের অজুহাতে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে নেত্রকোনার বাজারেও। 80 টাকার নিচে কোনো সবজি নাই, উৎপাদন কম, যার কারণে দাম বেশি। এখন যে শাকসবজির দর এই চড়া দাম, মোটামুটি যদি নিয়ন্ত্রণে আসতে আমার অনেক সময় লাগবে, আর না আসলে আমাদের কিনতে গিয়ে খুব কষ্ট হইতেছে। সবজির দাম নিয়ন্ত্রণে আছে। কিছুদিন আগে কাঁচামরিচের বাজার ছিল 400 টাকা কেজি, 300 টাকা কেজি, এখন বর্তমানে কাঁচামরিচ আছে 140 টাকা কেজি। সবজির বাজার ঘুরে ক্রেতা যখন মাছের বাজারে, স্বস্তি নেই সেখানেও। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের বাজারে 30 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাষের মাছ। 1 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। বাংলা মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে না, এত ক্রাইসিস। সবগুলো আরো 20 টাকা 30 টাকা দাম বেড়ে গেছে, আর বৃষ্টি হলে তার বেশি দাম বেড়ে যায়। নিত্যদিনে যে খাবারের যে দামটা বাড়ছে বাজারে মিলে না, কামাই অনুযায়ী সংসারে সবসময় হিমশিম খায়। কিন্তু বেশি দাম, পাইকার বেশি, ইলিশ মাছ নাই, এই জন্য মাছটির দাম বেশি। আমদানির প্রভাবে নওগাঁর বাজারে কমেছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাজমুস সাকিব, সামি, এখন। যেসব ব্যবসায়ী কারসাজি করে ডিমের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মৎস্য আর প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সব সময় কারসাজির মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি পায় না, চাহিদা ও মৌসুম অনুযায়ীও ডিমের দাম বাড়ে কমে। সারা বছরের ডিমের উৎপাদনের একটা ফোরকাস্টিং করতে হবে এবং কি দামেরও ফোরকাস্টিং করতে হবে। মার্কেটের নজরদারিটা এটা আমাদেরকে বাড়াতে হবে, কারণ এই জায়গায় খামারিও উপকৃত হচ্ছে না, খামারিও ক্ষতিগ্রস্ত। এমন যদি হতো যে খামারি বেশি দাম পাচ্ছে আর কনজিউমার বেশি দাম দিচ্ছে, তাহলে একটা অন্য ব্যাপার হতো, কিন্তু কনজিউমার বেশি দাম দিচ্ছে, খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে কয়েকটা হার কোনো ইনভেস্ট না করে শুধু পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। বিশ্বে আক্রান্তের হারে 7ম অবস্থানে থেকেও মৃত্যু হার সর্বোচ্চ বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে অবহেলার কারণে মৃত্যু হার বেশি বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু এড়াতে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছে অধিদপ্তরের মহাপরিচালক। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা আর চিকিৎসা শহরকেন্দ্রিক হওয়ার কারণেই প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। অক্টোবর মাস শুরু না হতেই ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 5 অক্টোবর ডেঙ্গুতে একদিনে 9 জনের মৃত্যু হয়। এটি চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ, আর প্রতিদিনই গড়ে 2 থেকে 3 জনের প্রাণহানি ঘটছেই। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে 9 জনের 7 জনই হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ইনডোরে প্রায় 2500 ডেঙ্গু রোগীর সেবা দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, অথচ এখানে মারা গেছেন মাত্র 6 জন। এদের বেশিরভাগকেই খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের। অ্যাডমিটেড পেশেন্টের মধ্যে যারা সিরিয়াস তাদের মধ্যেও কিন্তু ডেথ রেট আমাদের 0.3 নিচে। এটা সত্যি যে আমাদের এখানে যারা মারা গিয়েছে, আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেই আমাদের এখানে আসার 1-2 ঘন্টার মধ্যেই মারা যায়। যেগুলো খুব একেবারে ক্রিটিক্যাল মরণাপন্ন অবস্থায় চলে এসেছে, শুধুমাত্র সেগুলোই মারা যাচ্ছে। 10 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত 52,000-এর বিপরীতে প্রাণ ঝরেছে 220 জনের। সবচেয়ে হতাশার খবর হলো, আক্রান্তের দিক থেকে 7ম হলেও বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহার সর্বোচ্চ বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের 175টি দেশের মধ্যে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার 0.52%। ব্রাজিল আক্রান্ত ও মৃত্যু সংখ্যার শীর্ষে থাকলেও মৃত্যুহার 0.12%। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মৃত্যুহার 0.41%। এরপরেই আক্রান্তের দিক থেকে 7ম অবস্থানে থাকার পরও মৃত্যুহারের শীর্ষে বাংলাদেশ। মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে জনগণের অবহেলাকে সামনে আনছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগের দায় বর্তাবে, রোগী যদি হাসপাতালে আসে, রোগী যেমন ডাক্তারের কাছে আসে, রোগী যদি দেরি করে আসে, এটাকে আমরা উদাসীনতা বলবো না, এটাকে অবহেলা বলা যেতে পারে। এমন হতে পারে যে আমরা সেই পর্যায়ে লোকজনকে সচেতন করতে পারছি না। সাধারণ মানুষও জানে ডেঙ্গু কি, কিন্তু শুধু জানলে তো হবে না, রোগীকে তো সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য, শনাক্তকরণের জন্য তো হাসপাতাল পর্যন্ত আসতে হবে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বিগত দিনের মতোই ডেঙ্গুর পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। শহর অঞ্চলেই চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ না হওয়ায় মৃত্যুহার কমছে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। চিকিৎসা ব্যবস্থাটা বিকেন্দ্রীকরণ করতে হবে, বিশেষ করে শহর এলাকায়। শহর এলাকায় সবাই ছুটে আসে, তো শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় হাসপাতাল, এই 3 ভাগে ভাগ করে যদি আমরা এই সাজাই এবং জনগণকে এর প্রতি আস্থাশীল করতে পারি, তাহলে রোগী অনুপাতে মৃত্যুর হার 1/3 নেমে আসবে 3 মাসে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এখন জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর শারীরিক অবস্থার অবনতি হবার অনেক পর তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে যেয়ে এত প্রাণহানি ঘটছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী মারিয়া করিনা মাচাদো।
গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আত্মগোপনে আছেন এই নেত্রী। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈর শাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি আর এই সম্মাননা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। নোবেল শান্তি পুরস্কার বহু বিতর্ক সত্ত্বেও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সম্মাননা। পুরস্কারের দাবিদার হিসেবে প্রকাশ্যে প্রচার চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছরও ধরা দিল না তার সে স্বপ্ন। ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে চলতি বছর পুরস্কারটি উঠছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকার প্রতিবেশী ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রীর হাতে। মারিয়া কর্নিয়া মাচাদো। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেলেও সবকিছু ছাপিয়ে জয় জয়কার ৫৮ বছর বয়সী এই নেত্রীর। অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শুক্রবার জানায়, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের ৩ শর্তের সবগুলোই পূরণ করেছেন তিনি। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে মারিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি এই সম্মাননা। গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন এই নেত্রী। কারাকাসে জন্ম নেয়া মারিয়ার রক্তেই রয়েছে বিদ্রোহের ইতিহাস। ভেনেজুয়েলান স্বৈরশাসক হুয়ান ভিসেন্তে গোমেজের বিরুদ্ধে অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ ছিল তার পূর্বসূরিদের। শিল্প প্রকৌশলে পড়াশোনা করলেও নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা সুমাতের প্রতিষ্ঠাতা মারিয়া অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য লড়ছেন ২০ বছরের বেশি সময় ধরে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও আদালতের বাধার মুখে আর আলো দেখেনি মারিয়ার সে প্রচেষ্টা। ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি। এর আগে গেল বছর মানবাধিকারে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কারও জেতেন মারিয়া। নুজহাত কামাল, এখন বিশ্ব। দিকে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মারা যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। স্বজনরা জানায়, আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন আব্দুল হামিদ। পরে তাকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হয়। এরপরে মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 25 সেপ্টেম্বর মারা যান তিনি। কারাগারে থাকা অবস্থায় পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিলেন আব্দুল হামিদ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় আবুধাবিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেফতার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও কারাগারে বন্দী ছিল 25 জন। দেশের বাজারে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, আর তাতে করে হতাশ ক্রেতা বিক্রেতারা। কমেছে বেচাকেনা, আর সামনে বিয়ের মৌসুম, কিন্তু গলার হার কিংবা হাতের চুড়ি যেন এখনও স্বপ্ন হয়ে রয়ে গেছে স্বর্ণ, এবং রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেও। বাজেট যদিও বলছে আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপের কারণেই বাজার চড়া। বিস্তারিত জানাচ্ছেন শারিয়ার জামান পুলক। স্বর্ণের বাজারে পারদের স্কেল যেন সব ফারেনহাইট ছাড়িয়ে গেছে। প্রতিটি সকালেই ভাঙছে রেকর্ড। একসময় যে গহনা ছিল নাগালের মধ্যে, এখন তা হয়ে উঠেছে কেবল স্বপ্নের অলংকার। ভালোবাসা, বিয়ে, উপহার সব হিসেবেই স্বর্ণের ঝলক এখন দূর আকাশের তারা। 24 ঘন্টা না পেরোতেই টানা 3 দিন বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন ঘোষণায় 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন 2,09,101 টাকা। 21 ক্যারেটের ভরি 1,99,594, 18 ক্যারেটের 1,71,088 আর সনাতনী এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,301 টাকায়। দাম বাড়লেও বিক্রেতাদের মুখে হাসি নেই, যদিও দোকানে দোকানে এখনও ভিড়। ক্রেতারা তাকিয়ে থাকেন কাচের ভেতর, কিন্তু কেনাকাটা যেন চোখ দিয়েই শেষ। 80% নেই, 20-তে এসে ঠেকছে। আগামী যে শীতের মৌসুম, বিয়ে, আমরা এই মৌসুমের উপর আসলে মৌসুমের দিকে আমরা চেয়ে থাকি। কাস্টমারের চাপ আছে, কিন্তু কাস্টমারের যেখানে বিয়ের জন্য 5 ভরি বাজেট করছে, তারা 5 ভরি নিচ্ছে না, তারা নিচ্ছে 2 ভরি।
সামনেই পুরোদমে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। আকাশচুম্বী গয়নার চাহিদা কিভাবে মেটাবে ক্রেতারা, সেই চিন্তায় তাদের কপালে ভাঁজ। এই মুহূর্তে গোল্ড কেনাটা আসলে সাধ্যের বাহিরেই চলে গেছে, কারণ আমরা অনেকজন একসাথে মিলে একটা ফান্ড তৈরি করে তারপরে বিয়ের জন্য চিন্তা করছি। যেখানে আগে ধরেন 10 ভরি 20 ভরি হয়তো ছেলে মেয়েদেরকে দিতে পারতাম, কিন্তু এখন অতটা সম্ভব না, হয়তো কিছুটা কমিয়ে আনতে হবে। তবুও কেউ কেউ কিনছেন হিসেব করে, কেউ বিয়ের প্রয়োজন মেটাতে, কেউ ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন সামান্য পরিমাণে। কিস্তিতে কিনতে চাইলেও সুবিধা নেই, কারণ প্রতিদিনের দামের ওঠানামায় ঝুঁকি নিতে চায় না বিক্রেতারা। আমরা অবশ্যই কিস্তিতে দেব, যখন গোল্ডের মার্কেট যেখানে যে ঠেকুক, সেটা 3 লাখ হোক, 5 লাখ হোক, 1 লাখ হোক, ওইটাকে এক জায়গায় থাকতে হবে। কাস্টমাররা চিন্তা করে গোল্ডের দাম বাড়তে আছে, কমে না, অতএব আমি গোল্ডটা কিনে রাখি, ব্যাংকে টাকা রেখে, বাসায় টাকা রেখে লাভ নেই। দাম বেড়ে গেছে যেহেতু, তখন আমাদের যে বাজেট ছিল যে 15 ভরি 20 ভরি কিনবো, সেখান থেকে এখন হাফেরও নিচে নেমে যেতে হচ্ছে। আমাদের নির্মাণের মানুষ ঠিক আছে 3 ভরির মতো কিনেছি, আমার তো কাঙ্ক্ষিত আসলে 6 ভরি, এখন ডবল হয়ে গেছে, তো অর্ধেক কিনেছি। তবে যাদের পকেট বলছে না, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে রূপা, সিলভার বা কস্টিউম জুয়েলারির দিকে। রূপার দামও বেড়েছে, ভরিতে 327 টাকা বেড়ে 22 ক্যারেটের রূপার দাম এখন 4,981 টাকা। দেশের ইতিহাসে এটিও সর্বোচ্চ। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি রূপার দাম বাড়ছে, আর স্বর্ণের দাম বাড়ার কারণেই আপনার রূপার সেলটা এখন একটু বেশি হচ্ছে। গোল্ডের বিপরীত চলে গেছে। একটা আমাদের দেশে কিন্তু একটা গোল্ড প্লেটের একটা প্রচলন আছে, সেই গোল্ড প্লেটের দিকে তারা ঝুঁকে পড়ছে। কিন্তু প্রশ্ন একটাই, দাম এত বাড়ছে কেন? এর জবাবে বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপ সব মিলিয়ে চড়া এখন স্বর্ণবাজার। বারবার শুল্ক কমানোর প্রস্তাব দিলেও তাতে কান দেয়নি এনবিআর। বহুবার প্রস্তাব দিয়েছি যে আমাদের এখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে সঙ্গতি মিলিয়ে যাতে ভ্যাটটা নির্ধারণ করা হয়। আমরা সেগুলির জন্য অনেকবার প্রপোজাল দিয়েছি, কিন্তু এনবিআর সেই প্রপোজালগুলি কোনো গুরুত্বই দেয় না। বাজুসের দাবি, এই কঠোর নীতির কারণে বাড়ছে স্বর্ণ চোরাচালান। এছাড়া বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দোলাচল আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা সব মিলিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকেই। আর সেই ঢেউ এসে লাগছে বাংলাদেশের বাজারেও। ডোমেস্টিক মার্কেটে ওদের ইউএসের মার্কেট, সেইগুলিতে শেয়ার মার্কেট হতে আরম্ভ করে তারপরে হলো ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট, এটাকে ডিভ্যালুয়েশন করা বা কমিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ের জন্য সারা পৃথিবী একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এখন আমাদের এখানে যদি সুস্থ পলিসি থাকতো তাহলে স্মাগলিংটা কম হতো, ফরেন কারেন্সি দিয়ে আনে, তারা ওই কারেন্সিটা নিয়ে আসতো, ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভও বাড়তো। একসময় বিয়ের গয়না মানে ছিল স্বর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় এই স্বপ্ন ছুঁতে গেলেই হাত পোড়ার ভয়। প্রশ্ন শুধু দামেরই নয়, এখনকার বাজারে কে কতটা পারছে স্বর্ণের ঝলক সামলাতে, সেটি এখন মূল লড়াই। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। চারুকলার বকুলতলায় বাতিলের পর ক্যান্ডারিয়ায় কচিকাচার মেলার মাঠেও হয়নি শরৎ উৎসব। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রতি বছর এই শরৎ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে গ্যান্ডারিয়ায় কচিকাচার মেলার মাঠে অনুষ্ঠান করতে গেলে বাধার মুখে পড়তে হয় শিল্পীদের। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করে। সকালে গ্যান্ডারিয়ায় অনুষ্ঠানের স্থলে এসে একই শঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। এবারের অনুষ্ঠান উৎসর্গ করার কথা ছিল সদ্য প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে। অনুষ্ঠান না হলেও তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে একসাথে জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন হতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। খেলাঘর, উদীচী, সত্যেন সেন এবং 30 বছর ধরে করছি বসন্ত উৎসব, 25 বছর ধরে করছি নবান্ন উৎসব। এই উৎসবগুলো আপনাদের সামনে হাজির করেছি। আমাদের গান, কবিতা, আবৃত্তি, পাঠ সবকিছু সাজিয়েছিলাম। বিধি বাম আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। ওমরা পালন সবসময় মুসলমানদের জন্য স্বপ্নের এক সফর। তবে ভিসা জটিলতা, হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতার কারণেই এই সমস্ত ভ্রমণকারীরা মাঝে মাঝেই বিপাকে পড়ে যান। আর বিভিন্ন ধরনের জটিলতা এড়াতে সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, আর যা এই ওমরা সফরকারীদের জন্য আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খল করে তুলবে তাদের যাত্রা। কি সেই নিয়ম তা জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি।
উমরাহ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রা। তবে ভিসা আবেদন, হোটেল ও পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে আগের প্রক্রিয়া কিছুটা জটিল ছিল। এবার সৌদি সরকার উমরাহ পালন আরও সহজ ও নিয়ন্ত্রিত করতে চালু করেছে বেশ কিছু নতুন নিয়ম। এখন থেকে ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থা সহ পুরো প্রক্রিয়াটি সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এতে ভ্রমণকারীরা এজেন্টের ওপর নির্ভরশীলতা কমাতে পারলেও পর্যটক ভিসায় ওমরা পালনের সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নতুন নিয়মে ওমরা ভিসার জন্য আবেদন করার সময়ই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। অনুমোদিত হোটেলগুলো মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে। আরব আমিরাত ভিত্তিক আশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কাইসার মাহমুদ জানান, এখন থেকে কেবল সৌদি আরবের মাসার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত এবং অনুমোদিত পরিষেবাগুলোই মুসল্লিরা ব্যবহার করতে পারবে। কোনো মুসলিম পরিবার বা আত্মীয়ের বাসায় থাকতে চাইলে হোস্টেল ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। সফরের সময় বা তারিখ পরিবর্তন হলেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। এখন থেকে পর্যটক ভিসায় ওমরা পালন করা যাবে না। এছাড়াও নতুন নিয়মে মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশও বন্ধ থাকতে পারে। সকল হজযাত্রীকে অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ডেডিকেটেড ওমরা ভিসার জন্য আবেদন করতে হবে। এছাড়াও অনুমোদিত অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুকিং দিতে হবে। ওমরাহ যাত্রীদের রাস্তায় থাকা সাধারণ ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি নেওয়া যাবে না। শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। আগমনের পর বিমানবন্দর কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো কিছু অনুপস্থিত থাকলে জরিমানা বা ভ্রমণে বাধা দেওয়া হতে পারে বলেও জানানো হয়। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ইসরায়েলি মন্ত্রিসভায় ট্রাম্পের শান্তি চুক্তি পরিকল্পনা অনুমোদনের পর থেকেই গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে তেল আবিব। আর এরই মধ্যে গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে আগামী মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন সানজিদা ইসলাম তন্নি। টানা 24 মাসের নজিরবিহীন হামলা ও বর্বরতার পর শান্তি চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। গাজায় শান্তি ও জিম্মি মুক্তির পক্ষে আগেই ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ট্রাম্পের সেই শান্তি পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন পেল ইসরায়েলের মন্ত্রিসভায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি মন্ত্রীদের সাথে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠকে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। আর বৈঠকের পর এক বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। achieve our war aims, and a central one of these war aims is to return the hostages, all of the hostages, the living and the dead. And we're about to achieve that goal. We couldn't have achieved it without the extraordinary help of President Trump and his team, Steve Witkoff and Jared Kushner. They worked tirelessly with Ron and his team, our team. ইসরায়েল সরকারের এক মুখপাত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে আর 72 ঘন্টার মধ্যে বন্দীদের মুক্ত করা হবে। যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে মার্কিন মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পও। বৈঠকে ট্রাম্প বলেন, আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে বন্দীদের মুক্তি দেওয়া হতে পারে। Hostages back that have lived in hell like nobody has ever even dreamt possible, and after that we'll see, but they've agreed to things, and I think it's going to move along pretty well. এদিকে মার্কিন প্রতিনিধি আরব মধ্যস্থতাকারী ও তুরস্কের কাছ থেকে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটির মধ্যস্থতাকারী দলের প্রধান জানিয়েছে, মার্কিন প্রশাসন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার নিশ্চয়তা দিয়েছে। التوصل لاتفاق لإنهاء الحرب والعدوان على شعبنا والبدء بتنفيذ وقف دائم لإطلاق النار وانسحاب قوات الاحتلال ودخول المساعدات وفتح معبر رفح في الاتجاهين.
যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমর্থনের জন্য ইসরায়েলে 200 মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানায়, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্যের পাশাপাশি লজিস্টিক ও নিরাপত্তা সহায়তা দিতে কাজ করবে মার্কিন সেনারা। আর যুদ্ধবিরতি কার্যকরের প্রথম 60 দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। মৌলিক খাদ্য চাহিদা মেটাতে 2 লাখ পরিবারকে খাদ্য চাহিদা পূরণ করতে নগদ অর্থ সাহায্য ও চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন বিকেল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধানের শীষ নিয়ে টানা হেঁচড়া কেন? মির্জা ফখরুলের প্রশ্ন। 15 অক্টোবর জুলাই সনদ ঘোষণার সিদ্ধান্ত ইতিবাচক। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? গণভোটে জনগণ পিআর সমর্থন না করলে মেনে নেবে জামায়াত। 5 দাবিতে জামায়াত খেলাফতের বিক্ষোভ। ইসরায়েলে আটক শহীদুল আলমকে আজ নেওয়া হতে পারে আঙ্কারায়। তুরস্কের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা। স্বাদ আটকে গেছে সাধ্যের প্যারাজালে। রাজধানীর বাজারে 80 টাকার নিচে মিলছে না সবজি। মাছ বাজারেও অস্বস্তি। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবং শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা করিনা মাচাদো। গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।